দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে একটা স্বস্তির বাতাবরণ। কেন? আমরা যারা শিক্ষকতার স্বপ্ন দেখি তাদের কাছে একটা বিপুল সুযোগ এসছে। কি সেই সুযোগ? না, আমরা জানছি যে নিয়মিত এবার এসএলএসটি বা অন্যান্য টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকতার চাকরিতে নিয়োগ হতে চলেছে। তো এবার যারা এসএলএসটির কথা ভাবছি তাদের ক্ষেত্রে এই সুযোগটা যেরকম একটা স্বস্তি দিয়েছে, তারই সাথে কিন্তু কিছু কিছু ভয়ও যুক্ত হয়ে গেছে এটা ভেবে যে ইউপিএসসির মতো করে যদি এসএলএসটি হয়, কোশ্চেন ধরন যদি বদলে যায় এবং সিলেবাস যদি বদলে যায়, তাহলে সেই হিউজ সিলেবাসটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসসিসিআই। আজকের এই ভিডিওতে একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা যখন নিজেদেরকে প্রস্তুত করার জন্য একটু একটু করে মেন্টাল প্রিপারেশন নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে যে যে বিষয়গুলোকে মাথায় রেখে পড়াশোনাটা করতে হবে সেটা সংক্রান্ত কিছু তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের কাছেই আমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছি বা মাস্টার্স পড়েছি, বেশ কিছু বইপত্র কিনেছি, পড়াশোনা করেছি এবং একটা কনসেপ্ট আমরা আয়ত্ত করেছি। এবার হচ্ছে আমরা যখন সেলফ স্টাডি শুরু করছি বা ভাবছি যে আগত এসএলএসটির জন্য নিজেদেরকে প্রথম থেকে অ্যাক্টিভ রাখবো, তারা ঠিক কিভাবে পড়াশোনা শুরু করব একবার দেখে নেব। এসএলএসটি হিস্ট্রির ক্ষেত্রে প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে নিয়ে সেই স্বাধীনতার ইতিহাসই বলি বা ফরাসি বিপ্লব, সব ক্ষেত্রেই একটা বৃহত্তর সময়কালের ঘটনা আমাদেরকে আয়ত্ত করতে হয়। সেক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কি হয়, আমাদের তথ্য গোলমাল হয়ে যায়। তো এক্ষেত্রে একেবারে প্রথম যে অধ্যায় সিন্ধু সভ্যতা থেকে আমাদের যে পড়াশোনা শুরু হয় বা তারপরে গিয়ে যে আমরা বৈদিক সভ্যতা, এই দুই সভ্যতার কথা যখন আমরা পড়ি, সেই সভ্যতাগুলো নিয়ে যেরকম আমরা পুঙ্খানুপুঙ্খ তথ্য অর্জন করছি, তার সাথে অবশ্যই তুলনামূলক একটা আলোচনার পর্ব আমাদের নিজের খাতায় কিন্তু লিখে রাখার চেষ্টা করব। এবং সেটা কেমন করে লিখব, সেটা এই দুটো সভ্যতা খুব ভালো করে পড়ে বুঝে নিয়ে তবেই কিন্তু একটা তুলনামূলক আলোচনা নিজের মতো করে রেডি করে রাখা ভীষণ ভালো, যাতে করে একটু ট্রিকি কোশ্চেন আসলে সেগুলোকে হ্যান্ডেল করা যায়। এবার আসি আরেকটু এগিয়ে গিয়ে, অর্থাৎ কিনা প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ বংশ পাল বংশ, সেন বংশ। এই জায়গার যে ইতিহাসগুলো পড়ি, এখানে কিন্তু পাল বা সেন বংশে আমরা যেটা দেখি যে প্রচুর প্রচুর রাজাদের নাম পাই। তাদের খুব অল্প অল্প করে হলেও, সময়কালের জন্য হলেও তাদের কিছু কিছু কাজ থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই রাজাদের নাম এবং তার পাশে পার্টিকুলার গুরুত্বপূর্ণ কাজগুলোকে ছোট ছোট করে যদি লিখে রাখি, পুরো ইতিহাস না, শুধুমাত্র কাজটা, তাহলে কিন্তু রিভিশনের সময় সেটা খুব কাজে দেয়। আর কি, প্রাচীন ভারতের ইতিহাসের প্রচুর রাজা, শুধু পাল সেন বংশ বলে না, সম্পূর্ণ প্রাচীন ভারতের ইতিহাসে যতজন শাসককে আমরা পাই, তাদের উপাধি আছে, তাদের বিভিন্ন রকমের কার্যাবলী আছে, সেগুলো কিন্তু আমরা একটু তালিকা করে মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি প্রশাসনিক পরিভাষায়। প্রশাসনিক পরিভাষা অর্থাৎ কিনা ভুক্তি, বিষয়, উপরি, কুল, গোষ্ঠী, এরকম বিভিন্ন নাম আমরা পাই। হ্যাঁ, এই প্রত্যেকটা শব্দকে আমরা যেখানে খাতায় লিখবো, সেখানে কিন্তু প্রত্যেকটা শব্দ এবং তার পাশে পাশে তার বিশ্লেষণটা জেনে রাখার চেষ্টা করব এবং খুব ছোট ছোট বোঝার মতো করে লিখে রাখবো। তাহলে কি হবে, যখন আমরা রিভিশন দিচ্ছি তখন কিন্তু খুব সুবিধা হবে, এবং যখন নোটটা তৈরি করছি তখনই কিন্তু আমাদের কনসেপ্টটা মনের মধ্যে গেঁথে যাবে। আচ্ছা, এবার যদি আমরা মধ্যযুগের ইতিহাসের দিকে তাকাই, সেখানেও পাই প্রচুর প্রচুর শাসকদের কথা, যেমন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ, মোহাম্মদ বিন তুগলকের টোকেন কারেন্সি, আকবরের মনসবদারি সিস্টেম। তো এইভাবে শুধুমাত্র রাজার নাম আর তার সিস্টেমের নাম, তার দ্বারা প্রবর্তিত বিভিন্ন সিস্টেমের নাম, এটা আমরা একটা তালিকা করে রাখতে পারি। কারণ কি, আমরা খুব সম্প্রতি যে যখন প্রশ্নের প্যাটার্ন যখন আলোচনা করছি, তখন কিন্তু বারে বারে বলছি যে স্তম্ভ মেলানোর প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে এইভাবে যদি স্তম্ভ করে আমাদের নোটসটা রেডি থাকে, তাহলে কিন্তু সেটা
মনে রাখতে বা পরীক্ষার সময় যে কোনো প্রশ্ন সলভ করতে সুবিধে হবে। এরপর বিদেশি পর্যটকদের আগমন আমরা বারবার দেখেছি ভারতবর্ষে, সেটাও কিন্তু তালিকা করে রাখবো, এবং তার সাথে অবশ্যই সেই পর্যটক আমাদের ভারতবর্ষের ইতিহাসে কি ভ্যালু অ্যাড করলেন সেটাও কিন্তু ছোট করে লিখে রাখবো, আর সময়কাল তো অবশ্যই। তো এইভাবে আমরা রাজাদের যুদ্ধের সাথে সাথে তাদের প্রশাসনিক সংস্কারের দিকে যদি একটু আলাদা নজর দিই, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা আরো বেশি স্মার্ট হবে। এবং যে অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন আসার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এই প্রশাসন, সংস্কার বা বিবর্তন, বিভিন্ন টাইমে বিভিন্ন ব্যবস্থার, ইকতা ব্যবস্থাকেই যদি ধরি, ইকতা ব্যবস্থা কিন্তু সবসময় একই রকম চলেনি। ইকতা ব্যবস্থার বিভিন্ন সময় বিভিন্ন বিবর্তন হয়েছে এবং তার ফলাফলও বিভিন্ন রকম হয়েছে, এবং যে বিবর্তনটা আনা হয়েছে তার পেছনে কারণটাও কিন্তু ছিল এক একটা ক্ষেত্রে এক এক রকম। তাই এই যে বুঝে পড়া এবং ছোট ছোট করে নোট করে রাখা, তার ফলে যেটা হবে, অ্যাসারশন রিজনই হোক বা বিবৃতিমূলক প্রশ্নই হোক, আমরা যে কোনো প্রশ্ন কিন্তু সুন্দরভাবে উত্তর দিতে পারবো। এরপর আসি আধুনিক ভারতের ইতিহাসে প্রচুর প্রচুর ঘটনা, প্রচুর প্রচুর আন্দোলন, প্রচুর প্রচুর সংগঠন থেকে শুরু করে নানা ঘটনা। তো সবসময়তেই আমরা মাথায় রাখবো ক্রোনোলজিক্যালি সেগুলোকে পড়ার দিকে খেয়াল রাখবো। এবার যে কোনো, শুধু আধুনিক ভারতের ইতিহাস বলে না, যে কোনো ইতিহাসই ক্রোনোলজিক্যালি পড়া উচিত। তবে যখন আমরা নোট বানাচ্ছি তখন কিন্তু এই যে 1920-তে অসহযোগ আন্দোলন, তারপর 1922-এ চৌরি চৌরা, 23-এ স্বরাজ্য দল, এই যে সময় ধরে ধরে ঘটনা এবং সংগঠন দুটোকে একসাথে রাখাটা কিন্তু খুব জরুরি। কারণ এই সংগঠনগুলো যা যা এই সময় গড়ে উঠেছিল এবং যা যা আন্দোলন হয়েছিল, সেগুলো কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই যদি আমরা এইভাবে সাল লিখে লিখে তার পাশে যদি ঘটনাগুলো এবং তার ছোট ছোট ডেসক্রিপশন লিখে রাখি, তাহলে কিন্তু পরপর সেগুলো মনে রাখতে এবং প্রশ্ন ভেদে সেই তথ্যগুলোকে খুঁজে বার করতে কিন্তু খুব কাজে লাগবে। যেরকম মহাবিদ্রোহের পর থেকে আমরা ভারতবর্ষে প্রচুর প্রচুর সংগঠন দেখেছিলাম, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, থিওজফিক্যাল সোসাইটি, বিভিন্ন সমাজ, বিভিন্ন রকমের সংগঠন দেখেছি। তো সেই সংগঠনের সাল তারিখের আমরা স্তম্ভ অবশ্যই করি। সাল এবং কে প্রতিষ্ঠা করলেন এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করলেন, এইভাবে কিন্তু একই পাতাতে যদি 4টে আলাদা আলাদা স্তম্ভ করে রাখি, তাহলে যেটা সুবিধা হবে, স্তম্ভ মেলানো বা ম্যাচিং বা কোনটি ভুল সেটা বার করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের আমাদের নোটস ভীষণভাবে কাজে দেবে। ঠিক আছে, এরপরে আসি বিভিন্ন আইনের যখন তালিকা করছি, তখন সেই একদম শুরুর থেকে যা যা আইন ছিল, সেটা রেগুলেটিং অ্যাক্টই হোক বা বিধবা বিবাহ আইন, শুধু আইনেরই একটা তালিকা কিন্তু করে রাখবো। সে তার পাশে তার সাল, কে করলেন, কি জন্য করলেন, সেটাও কিন্তু লিখে রাখবো। এবার এই সমস্ত ধরনের যে বিষয়টা বললাম, সেটা যেরকম স্তম্ভ মেলানোর প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমই বিবৃতিমূলক প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। এবার আসি আমাদের ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে। ইউরোপের ইতিহাসটা সবসময়তেই প্রতিটি স্টুডেন্টের কাছে যেটা প্রথম প্রায়োরিটি পাবে, সেটা হচ্ছে যে ধারণা, স্বচ্ছ ধারণা। আমরা জীবন মুখোপাধ্যায় স্যারের বই পড়তে ভীষণ ভালোবাসি, এবং এই জীবন মুখোপাধ্যায় স্যারের বইতে কিন্তু ইউরোপের ইতিহাসের যে অংশটা খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় সুন্দর করে তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমরা কনসেপ্ট নিতেই পারি। এবার কনসেপ্ট হওয়ার পরে আমরা কিন্তু সবসময় সবকিছুর গভীরে, অতিরিক্ত গভীরে ঢোকার চেষ্টা করব না, বরং আমরা চেষ্টা করব প্রধান প্রধান চুক্তি, সেই চুক্তিগুলো কার মধ্যে হয়েছিল, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, এই রকম একটা তালিকা করে রাখতে। আর তার সাথে বিভিন্ন রকমের নতুন নতুন শব্দ আমরা পাই ইউরোপের ইতিহাসে, কারণ সেখানে ফ্রান্সের যখন আমরা বিপ্লব পড়ছি, তখন ফরাসি শব্দ নতুন নতুন পাই, যেগুলোর সাথে আমরা সাধারণত খুব একটা চেনা পরিচিত থাকি না, তাই সেই শব্দগুলোর আমাদের মানে জানতে হয়। যেরকম লেতার দিকাসে, সা কুলাত, এরা বলতে মানে এই শব্দগুলোর কি মানে বা এগুলো বলতে কি বোঝানো হয়, শুধু সেই শব্দ আর তার অর্থ, এরকমও কিন্তু একটা তালিকা আমরা তৈরি করার চেষ্টা করব। এবার কনসেপ্ট ক্লিয়ারিং এর পরে
কনসেপ্ট ক্লিয়ারিং হওয়ার পরে খাতায় ট্যাগ করে নোটস তৈরি করার হ্যাবিট অনেকেরই থাকে এবং এটা কিন্তু খুব ভালো একটি হ্যাবিট। এবং তারপরে গিয়ে আমরা যেটা করার চেষ্টা করব, কনসেপ্ট হলো, নোট রেডি হলো, নিজেদের মতো করে মনে রাখার মতো করে নোট রেডি করলাম, তারপরে গিয়ে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই করব। কারণ শুধু ইউরোপের ইতিহাস বলে না, যে কোনো পোর্শনের অংশ পড়ার পরে যদি না এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে যেটা হয় যে প্রশ্ন এবং তার বিভিন্ন অপশান দেখে আমাদের অনেক সময়তেই কিন্তু গুলিয়ে যাওয়া বা ভুল উত্তর দাগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেই কারণে এমসিকিউ প্র্যাকটিস করাটা ভীষণ জরুরি, আর অবশ্যই টাইম ধরে প্র্যাকটিস করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি যে কখনোই আমরা যারা এসএলএসটি হিস্ট্রির পরীক্ষা দেব, একটা বিষয় মাথায় রাখবো, কখনোই আমরা কিন্তু প্রথমেই এমসিকিউ করতে যাব না। কনসেপ্ট হচ্ছে সবচেয়ে আগে দরকার। প্রথমে এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে আমাদের কনসেপ্ট কিন্তু ঘেটে যায়, ঠিক আছে? তাই আগে কনসেপ্ট, যেটা আমাকে দেবে ভালো একটা টেক্সট বই। আপনারা নিশ্চয়ই দেখেছেন বই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যেই আমি তৈরি করে দিয়েছি। বিভিন্ন টেক্সট বই থেকে আমরা গ্রাউন্ড লেভেলের বিভিন্ন ঘটনা নিয়ে কনসেপ্ট নেব, তারপরে গিয়ে কিন্তু আমরা এমসিকিউ করার চেষ্টা করব। খাতায় ট্যাগ করে নোটস তৈরি করার হ্যাবিট কিন্তু খুব ভালো। একটু আগেই আমি বলছিলাম, যেরকম ধরুন মনসবদারি ব্যবস্থা, সেটা কে করেছেন? আকবর। জাট সবার কত সালে হয়েছে? 1575। এইভাবে ট্যাগ করে করে কিন্তু আমরা লিখতে পারি। এরপরে যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, অর্থাৎ কিনা আমাদের কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছে, আমরা প্রচুর বই টই পড়েছি, নোটসটা মোটামুটি রেডি করে ফেলেছি, এবার গিয়ে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। কিরকম প্র্যাকটিস? স্তম্ভ মেলানো, ক্রোনোলজিক্যাল বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট থাকে সেই ধরনের প্রশ্ন, এবং আমরা যুক্তি বিবৃতিমূলক প্রশ্নগুলোকে কিন্তু এবারের এসএলএসটির জন্য জোর দেব। এবং যখন এই পড়ার যে ধরনটা আমি বলার চেষ্টা করলাম, সেইভাবে যখন প্রতিটি চ্যাপ্টার আমরা পড়বো, প্রতিটি অংশ যখন আমরা পড়বো, তখন কিন্তু এই প্রশ্নগুলো আমাদের কাছে আর ভয়ের কারণ হবে না বলেই আমার বিশ্বাস। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে টাইম মেনটেন করে আনসার করা। হ্যাঁ, যদিও এখনো আমরা জানি না যে ঠিক কটা প্রশ্ন আসতে চলেছে, হ্যাঁ, কতক্ষণ সময় থাকবে, আমরা কিছুই জানি না, তবুও আমরা মোটামুটি 60টা প্রশ্ন সলভ করব এরকম ধরে নিয়ে এখন প্রিপারেশন শুরু করতে পারি। ধরুন 60টা প্রশ্নপত্র, এবং সেটা ওয়েমারে ফিল আপ করবো। সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারে সময় ধরে বিষয়টা নিজের কাছে অনেস্ট থেকে কিন্তু করার চেষ্টা করব। নেগেটিভ মার্কিং এর কথা এখনই আমরা যখন প্রিপারেশন নিচ্ছি না ভাবলেই ভালো। নেগেটিভ মার্কিং এর ভাবনাটা বাদ দিয়েই এই ধরনের সময় ধরে কিন্তু এমসিকিউ ফিল আপ করাটা আমরা চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা দিন করে করার জন্য। এবার খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে এই যে এত পরিবর্তন, এত বই, এত প্রশ্নের ধরন, এত রকম ট্যাগ করা বলছেন, নোট তৈরি করা বলছেন, এটা একটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা তো সবাই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত, হ্যাঁ, অনেকেই তাই। এইভাবেই কিন্তু আপনারা এসএলএসটি পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, এর মধ্যে যেটা একেবারে বাস্তব কথা, সেটা হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতি, হিউজ সিলেবাস, সবটাই কিন্তু আপনার একার জন্য নয়। যারা পরীক্ষার্থী প্রত্যেকের কাছেই কিন্তু এই পরিবর্তনটা এসেছে। সুতরাং এই পরিবর্তনে নিজেদেরকে সামিল করে এবং অ্যাডজাস্ট করে নিয়ে এগিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং এক্ষেত্রে সময় থাকতে কাজটা শুরু করতে পারলে কিন্তু অনেক বেশি উপকার হয়। বিএসএসসিআই শুরু করে দিয়েছে অলরেডি আমাদের এসএলএসটির ক্লাস, যে এসএলএসটির ক্লাস শুরু হয়ে গিয়েছে 1 জুলাই থেকে। এখনো নতুন ব্যাচের ভর্তি চলছে। যারা আপনারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিতে চাইছেন, তারা অবশ্যই ফাউন্ডেশন ব্যাচ, আমাদের যে টিচিং ফাউন্ডেশন ব্যাচ, সেই ব্যাচে আসতে পারেন। এবং এখানে শুধুমাত্র ইতিহাস নয়, ইতিহাসের সাথে সাথে বাংলা, ইংরাজি, সংস্কৃত, ফিলোসফি এবং জিওগ্রাফির মতো সাবজেক্টের পড়ারও সুযোগ সুবিধা রয়েছে। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মধ্য দিয়ে কিন্তু এই পুরো বিষয়টা হয়, যে কারণে আপনার হাতের মুঠো ফোনের মধ্যে আপনি যে কোনো টাইমে যে কোনো ক্লাস করতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন এবং মেটেরিয়ালও পড়তে পারবেন আপনার অ্যাপের মধ্য দিয়ে। এই ভিডিওটা যদি আপনার কোনোভাবে কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর শেয়ারের অনুরোধ রইল। আর যারা মনে করছেন বিএসসিসিআইতে অ্যাডমিশন নেবেন, তারা অবশ্যই আমার সাথে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার জন্য আপনারা যে ডিসকাউন্ট কুপন কোড নাম্বারটা ইউজ করতে পারেন সেটা হলো এই কুপন কোড নাম্বার অ্যাপ্লাই করলে আপনারা বেশ খানিকটা কোর্স ফিজের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।